সুপ্রিয় দাখিল 2027 পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য ভাইয়া বাংলা প্রথম পত্র একটি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশন অনুযায়ী যদি তুমি পড়ো, তুমি টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাবে, 100% পেতেই হবে, পাবেই। ঠিক আছে, তার মানে কি আজকে আমি তোমাকে যা বলবো এই অনুসারে যদি তুমি পড়ো এবং প্রিপারেশনটা নিতে পারো, 100% গ্যারেন্টি দিলাম তুমি কিন্তু বাংলা প্রথম পত্রে এ প্লাস পাবে। মানে বাংলা ফার্স্ট পেপারে তুমি 80-র উপর নাম্বার পাবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো অলরেডি তোমাদের জন্য গদ্যাংশ এবং পদ্যাংশ কয়েকটা নির্বাচন করে রেখেছি, এগুলো পড়লেই হবে। এবং কিভাবে পড়তে হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আর একটা কথা হচ্ছে, তোমরা জানো অলরেডি যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়েছে, কারণ অনেক কঠোরভাবে কিন্তু এবার পরীক্ষা নিচ্ছে। নাম্বার কিন্তু খুব কম করে দেওয়া হচ্ছে, মানে বেশি নাম্বার কাউকে দেওয়া হচ্ছে না, যে যতটুকু পারছে তাকে ততটুকুই নাম্বার দিয়েছে। কেউ এমন হয় না যে 98 পেলে, দুঃখিত, কেউ 78 পেলে 80 করে অ্যাপ্লাস করে দিবে, বা কেউ 32 পেলে 33 করে পাস করিয়ে দিবে। এবার কিন্তু সেটা করতেছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, এবার থেকে খুব ভালো করে পড়তে হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে একটি সকল সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী সাজেশন বের করেছে। তোমরা যারা নিতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। বিকাশ অথবা নগদে টাকাটা সেন্ড মানি করে আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সাজেশনটি নিতে পারো। ঠিক আছে, আর সাজেশনটা কিন্তু একদম আমরা হাতে নিজে লিখে তৈরি করেছি, যে কারণে তুমি খুব সহজে বুঝতে পারবে এবং খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। তো দেখো, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। অর্থাৎ আমি আবারও বলতেছি, এই সাজেশন অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট পড়ে, 100% সে কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে, অর্থাৎ সে এ প্লাস পাবে, এটা আমি 100% বলতে পারি। তার মানে কি, যা দিব মনোযোগ সহকারে এগুলো তোমাকে শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তো ফার্স্ট দেখো, আমি গদ্যাংশ কাকে বলে? গদ্যাংশ অর্থ হচ্ছে যে গল্প যেটা, সেটা হচ্ছে গদ্যাংশ। এই দেখো, তোমার যে বাংলা সাহিত্য বইটা আছে, এই বইটাকে বাংলা প্রথম পত্র বলে। তো এই বাংলা সাহিত্য বইটা খুলবা, খোলার পরে দেখবা হচ্ছে এই যে দেখো সূচিপত্র লেখা আছে, দেখতে পারতেছ? তো দেখো সূচিপত্র যে লেখা আছে, এখানে দেখো তোমাদের কিন্তু গল্প নামগুলো অনেকগুলো দেওয়া আছে। তো এইগুলো থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাস থেকে আমি সংক্ষিপ্ত করে মাত্র 6টা গদ্য এবং 6টা পদ্য দিয়েছি। গদ্য মানে কি গল্প, এবং পদ্য মানে কি কবিতা। তো 6টা গল্প আমি কি দিয়েছি দেখো, শুভা গল্প দিয়েছি, বই পড়া গল্প দিয়েছি, 3 নাম্বার দিয়েছি উপেক্ষিত শক্তির উদ্বোধন, 4 নাম্বার দিয়েছি পল্লী সাহিত্য, 5 নাম্বার দিয়েছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার দিয়েছি প্রবাস বন্ধু। অর্থাৎ এই যে এখানে টোটাল দেখতে পারতেছ 6টা গল্প দিছি। এই 6টা গল্প যদি তুমি পড়ো, ইনশাল্লাহ এই 6টা গল্প থেকে তুমি পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা, এমসিকিউ কমন পাবা, সৃজনশীলও কমন পাবা। এবং দেখো পদ্যাংশের মধ্যে তোমাদের পরীক্ষা থেকে টোটাল পদ্যাংশ থেকে আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিই, তোমাদের পরীক্ষাতে টোটাল 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা আনসার করতে হবে। তো 5টা যেহেতু আনসার করতে হবে, 8টার মধ্যে 4টা সৃজনশীল থাকবে গদ্যাংশ থেকে, এবং 4টা সৃজনশীল থাকবে হচ্ছে পদ্যাংশ থেকে। মানে কবিতা থেকে থাকবে হচ্ছে 4টা সৃজনশীল প্রশ্নে, গল্প থেকে থাকবে হচ্ছে 4টা সৃজনশীল প্রশ্নে। তো টোটাল 8টার মধ্যে তোমাকে 5টা আনসার করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কবিতা দেখতে পারতেছি, কবিতা থেকে দিয়েছি মাত্র 6টা। যেমন কপোতাক্ষ নখ মাইকেল মধুসূদন দত্তের, বন্ধনা দিয়েছি কবিতা, সেই দিনে এই মাঠ জীবনানন্দ দাশের কবিতা। তারপরে দিয়েছি 4 নম্বরে আমি কোন আগন্তুক নই। ঠিক আছে, তারপরে 5 নম্বরে দিয়েছি যাবো আমি তোমার দেশে, জসীমউদ্দিনের লেখা, প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অর্থাৎ একদম ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এই যে 6টা গল্প, 6টা কবিতা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়তে পারো, তুমি 100% শিওর দিলাম এই 6টা গল্প 6টা কবিতা থেকে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা আমরা যে সাজেশনটি বের করেছি অলরেডি, এই সাজেশনটা তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। এই সাজেশনটা নিলে তোমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় কিন্তু সকল সাবজেক্টেই কমন পাবে। ঠিক আছে, আমাদের এই সাজেশনটি থেকে একটা সাজেশন নিলেই তোমাদের বোর্ড পরীক্ষা টেস্ট পরীক্ষা 2 জায়গাতে কিন্তু হচ্ছে। তো এখন কথা হচ্ছে, তো তোমাকে কিভাবে পড়তে হবে এটা তো তোমাকে বুঝতে হবে। তো দেখো, তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। মনে করো যে আমরা এই যে গদ্য অংশগুলো রয়েছে এবং পদ্যাংশগুলো রয়েছে আমাকে পড়তে হবে পরীক্ষার জন্য। তো কিভাবে পড়বো আমি এটা বোঝাচ্ছি। তো এখানে বোঝার বিষয় হচ্ছে, আমি যে কথাটা বললাম যে তোমাদেরকে যে 100% গ্যারেন্টি দিলাম যে তুমি কিন্তু এ প্লাস পাবে, কিভাবে পাবে আমি বুঝাচ্ছি।
তো মনে করো যেহেতু সৃজনশীল তোমার 5টা আনসার করতে হয়, 5টাতে কত নাম্বার, 5টা থেকে অবশ্যই তোমরা 50 নাম্বার পাচ্ছ। এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষাতে হচ্ছে 15টা, তার মধ্যে 10টা আনসার করতে হবে। এই 10টার মধ্যে তোমরা কিন্তু পাচ্ছ হচ্ছে 20 নাম্বার, ঠিক আছে। তার মানে কত, সৃজনশীলে 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে তোমার 20, তার মানে নাম্বার কত দাঁড়াচ্ছে, টোটাল নাম্বার দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 70 নাম্বার। আর এটা মাথায় রাখবা, এখান থেকে 6টা দিয়েছি আর এখান থেকে 6টা দিয়েছি, 6 আর 6 কত, 6 আর 6 হচ্ছে 12, ঠিক আছে। যেহেতু তোমাদের পরীক্ষাতে 30টা এমসিকিউ আনসার করা লাগে, আশাবাদী এই 6টা গল্প এবং 6টা কবিতা থেকে কম হলে তুমি 18 থেকে 19টা বা 20টা এমসিকিউ অবশ্যই কমন পাবা। তার মানে কি 90 নাম্বার তুমি এখান থেকে কমন পাচ্ছ, 90 নাম্বার, ঠিক আছে। এবং এখন আমাকে অনেকে বলবা যে তাহলে 10 নাম্বার কেন আনসার করতে পারবো না। তো 10 নাম্বার আনসার করতে পারবো না কারণ আমি তো এমসিকিউ তো তোমাকে সারা বইয়ের সিলেবাস অনুযায়ী, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে সিলেবাস আছে, যে গল্পগুলো সিলেবাসের আছে, যে কবিতাগুলো সিলেবাসের আছে, সেগুলো প্রত্যেকটা বিষয় তোমাকে পড়তে হবে এমসিকিউর জন্য। তারপরেও আমি এমনভাবে এটা সাজিয়েছি যাতে করে তোমরা খুব সহজে এখান থেকে পরে A+ পাও। তার মানে কি তোমার আশাবাদী যে তুমি এগুলো যদি ভালো করে শেখো, তুমি 90 নাম্বার টার্গেট, অর্থাৎ তুমি 90 নাম্বার অবশ্যই আনসার করতে পারবা, ঠিক আছে। তার মানে কি তোমার A+টা থাকতেছে। তো আমি আবারও বলতেছি, যদি এমসিকিউ তুমি 30টা থেকে 30টা আনসার করতে চাও, সেক্ষেত্রে তোমার যে বোর্ড পরীক্ষার জন্য বা তোমাদের সিলেবাসের মধ্যে যেই 12টা কবিতা বা 12টা গল্প রয়েছে, অর্থাৎ টোটাল 24টা আর কি থাকবে, অর্থাৎ 12টা কবিতা থাকবে বা 11টা কবিতা বা 12টা কবিতা, যার যে সিলেবাসটা আছে আর কি, 11টা কবিতা অথবা 11টা গল্প যেটা আছে সবগুলি পড়তে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে। এটা আশা করি যে এটা ক্লিয়ার হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে পড়বা। আমি 2টা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি, এই 2টা উদাহরণ মাথায় রাখবা। মনে করো যে তুমি আজকে রাত্রে শুভা গল্পটা পড়বা, তার মানে কি তোমাকে শুভা গল্পটা পড়ে শেষ করতে হবে। তো শুভা গল্পটা কিভাবে পড়তে হবে সেই টেকনিকটা আমি এখন তোমাদেরকে দেখাবো। এই টেকনিকে পড়লে এই শুভা গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ যাই আসুক না কেন ভাইয়া, তুমি অবশ্যই আনসার করতে পারবা, তাতে কোনো সমস্যা হবে না। তো আমরা শুভা গল্পে যাচ্ছি। তো তোমরা সবাই যে বইটা আছে তোমাদের যে বাংলা বইটা খুলো। এই দেখো এখানে আমরা দেখতে পারতেছি যে শুভা লেখা আছে 11 নম্বর পৃষ্ঠায়, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। তো 11 নম্বর পৃষ্ঠায় আমরা একটু চলে যাই। এই যে মনে করো যে আমি শুভা গল্পটা আজকে পড়বো রাতে, তো শুভা গল্পটা আমাকে কিভাবে পড়তে হবে আমি টেকনিকটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো মনে করো সর্বপ্রথম ফার্স্ট তোমাদেরকে কাজ করতে হবে, শুভা গল্পটা শুরু করার আগে যে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ যিনি কবিতাটা মানে এই গল্পটা লিখছে, ঠিক আছে, লেখক পরিচিতি ওনার সম্পর্কে তোমাকে পড়তে হবে। তার মানে কি এখানে যেহেতু শুভা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, আমাকে পড়তে হবে হচ্ছে যে তার জন্মসালটা, মৃত্যু সালটা এবং তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থর নাম লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে তো কিভাবে পড়ো আমি সিস্টেমটা দেখাচ্ছি। দেখো ফার্স্ট যেমন দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1868 সালে 7 মে 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যেমন পরীক্ষাতে থাকতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, উত্তর হবে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। বা পরীক্ষাতে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করছে, উত্তর হবে 25শে বৈশাখ। আবার পরীক্ষাতে এটাও থাকতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করছে, উত্তর হবে 1268 সালে, ঠিক আছে। তাহলে কি এভাবে বুঝে বুঝে পড়তে হবে। যেমন এইভাবে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম কি, উত্তর হবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঠিক আছে। কিভাবে বুঝতে পারতেছো কিভাবে পড়তে হবে, মানে প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে মনে রাখতে হবে। পরীক্ষাতে থাকতে পারে যে 1913 সালে কিসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, উত্তর হবে যে গীতাঞ্জলি সংস অফ অরেঞ্জের জন্য। আর তিনি কিন্তু সর্বপ্রথম এশিয়া দেশের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো 1913 সালে, মনে রাখবা। এভাবে পড়বা। এবং তার যে বিখ্যাত কাব্যগুলো আছে যেমন সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুঞ্চশ, চোখের বালি, গৌরা, ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ তিনি যে মানে তার রচনা রয়েছে, তার অজস্র রচনার মধ্যে এগুলো উল্লেখযোগ্য। তার মানে আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু এভাবে লেখক পরিচিতি থাকে। এই লেখক পরিচিতি থেকে তোমার জন্মসালটা, মৃত্যু সালটা, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। তিনি তার পিতামাতার নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিশেষ করে। আর তার উপাধিগুলো মনে রাখতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হচ্ছে তিনি হচ্ছে বিশ্বকবি এবং তার ছদ্মনাম কি, তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। এগুলো মনে রাখতে হবে।
দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের সাথে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করছি। তো লেখক পরিচিতিটা পড়ার পরে তোমাকে সর্বপ্রথম গল্প না পড়ে আমি তোমাকে সাজেস্ট করবো সরাসরি চলে যাবে হচ্ছে, তোমাকে সর্বপ্রথম বলবো যে গল্প পড়ার আগে তুমি চলে যাবা সরাসরি গল্পের শেষে দেখবা যে পাঠ পরিচিতি থাকে। পাঠ পরিচিতি বলতে কি বোঝায়? পাঠ পরিচিতি বলতে বোঝায় হচ্ছে যে এই গল্পটা পড়ে তুমি কি বুঝতে পারতেছো। তো তুমি গল্পটা পড়ার আগেই তুমি লেখক পরিচিতি পড়ার সাথে সাথে শেষ করে সরাসরি পাঠ পরিচিতিটা পড়বা। তো পাঠ পরিচিতিটা পড়লে তোমার কি হবে, এই গল্প সম্পর্কে ধারণা থাকবে, তখন তুমি যখন গল্পটা পড়বা তখন তোমার কাছে সহজ মনে হবে। যেমন এখানে দেখো সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকতে পারে যে সুভা গল্পটা কোন কোথা থেকে সংকলিত হয়েছে, উত্তর হবে গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তো প্রত্যেকটা পাঠ পরিচিতির মধ্যে এভাবে উল্লেখযোগ্য কিছু বিষয় থাকবে। তো এইটা পড়লেই তুমি বুঝতে পারবা যে এই গল্পের মধ্যে আসলে কি বোঝা হয়েছে। তো এটা যখন তুমি এভাবে পড়বা তার মানে তুমি কিন্তু বুঝতে পারবা যে আসলে গল্পে কি বোঝানো হয়েছে। তুমি কিন্তু গল্পটা তারপরে যখন পড়বা তোমার কাছে এটা খুব ইজি মনে হবে, তোমার পড়তে ভালো লাগবে, ঠিক আছে। আর গল্প পড়ার সময় প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বা, যেখানে এমসিকিউ থাকতে পারে বা যেখান থেকে পরীক্ষা থাকতে পারে সেই জায়গাটা অবশ্যই মার্ক করবা এবং মুখস্থ করবা। উদাহরণস্বরূপ যেমন লেখা আছে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনীর নাম দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে সুবার যে বড় দুইটি বোন ছিল, বোনের নাম কি ছিল, একটা হচ্ছে সুকেশিনী আর একটা হচ্ছে সুহাসিনী, ঠিক আছে। এভাবে তুমি কিন্তু নামগুলো মনে রাখবা, কারণ এখান থেকে তো এমসিকিউ আসতে পারে, তুমি নিজেই বুঝতে পারতেছো, ঠিক আছে। আরেকটা যদি আমি লক্ষ্য করি, যেমন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, কন্যার পিতা মানে কি, সুবার পিতা হচ্ছে বাণীকণ্ঠ, তার মানে বুঝতে পারতেছো সুবার পিতার নাম কি, পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তো তোমার কাছে যখনই মনে হবে যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এভাবে দাগাবা এবং মুখস্থ করে ফেলবা, যাতে পরীক্ষাতে আসলে তুমি অনায়াসে আনসার করতে পারো। তো তারপরে যখন তুমি এগুলো পড়বা, এগুলো পড়ে যদি তোমাকে বুঝতে অসুবিধা হয় তোমার, সেক্ষেত্রে তোমার যে বিষয়টা বুঝতে অসুবিধা হবে তুমি শব্দের অর্থগুলো দেখবা। অর্থাৎ যেমন সুদীর্ঘ পল্লব বিশিষ্ট এখানে লেখা আছে, তো তুমি ভাবলা যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে কি, ঠিক আছে। এই যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, তুমি এই গল্পটা পড়তেছ, তো সুদীর্ঘ পল্লব বিশিষ্ট কি তুমি অর্থ বুঝতেছো না। তো এইভাবে কিন্তু অর্থগুলো তুমি এভাবে দেখে, যেমন বড় পাতা বিশিষ্ট, ঠিক আছে। এইভাবে গর্বের কলঙ্ক, তো গর্বের কলঙ্ক কি তোমাকে বুঝতে হবে। যেমন দেখো এখানে যে বিশেষত তাহার মা তাহার নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মা তার পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ। তো এটাই আর কি, বুঝছো। তো মানে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে দেখো গর্বের কলঙ্ক এখানে লেখা আছে। তো এভাবে বুঝে বুঝে পড়তে হবে। আশা করি যে গল্পগুলো কিভাবে পড়তে হবে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝাইছি, ঠিক আছে। প্রত্যেকটা গল্পই আমি সুবা গল্পটা যেভাবে বলছি, প্রত্যেকটা গল্পই 6টা গল্প ঠিক এই নিয়মে পড়বা, আশা করি একদম কিন্তু ক্লিয়ার। তারপরে দেখো পদ্যাংশ অর্থাৎ কবিতা অংশ থেকেও কিভাবে পড়বা আমি সেম টু সেম যেটা বলছি আমি তারপরে তোমাদেরকে দেখাই। যেমন সেই দিন এই মাঠ, মনে করো আমি কবিতাটা তোমার আজকে রাত্রে পড়বো বা তুমি পড়বা, তো কিভাবে পড়তে হবে এটার জন্য তোমাকে বেশ কিছু কারণ আছে বা কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো যে সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের লেখা 206 নম্বর পৃষ্ঠা। আমি মানে গল্প বুঝাইছি যে কিভাবে গল্পগুলো পড়বা, এখন বুঝাচ্ছে হচ্ছে কিভাবে তুমি কবিতাগুলো পড়বা। সেম টু সেম কাহিনী, কোনো সমস্যা নেই। এই মনে করো সেই দিন এই মাঠ, এই কবিতাটা আজকে রাত্রে তুমি পড়বা, ঠিক আছে। আমি এখন এই কবিতাটা যেভাবে পড়বা এভাবে সবগুলো কবিতা পড়তে হবে, আমি নিয়ম দেখাচ্ছি, একটু আগে গল্পগুলো বললাম। তো দেখো এখানে জীবনানন্দ দাশ অর্থাৎ সেই দিন এই মাঠ, এই কবিতাটাকে লিখছে জীবনানন্দ দাশ। এই কবিতাটা যে আমি একটু আগে বললাম লেখক পরিচিতি যেভাবে পড়তে হবে লাইন টু লাইন সেভাবে মনে রাখবা। যেমন তার জন্ম সালটা মনে রাখবা, তার মৃত্যু সালটা মনে রাখবা, তার বিখ্যাত কিছু মানে কাব্যগ্রন্থের কথা মনে রাখবা, তার গ্রন্থগুলোর কথা মনে রাখবা। যেমন এখানে যেমন কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি, অর্থাৎ জীবনানন্দ দাশের মা ছিলেন কে, কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। তো পরীক্ষাতে থাকতে পারে এমসিকিউ যে কুসুম কুমারী দাস কি ছিলেন, উত্তর হবে স্বভাব কবি ছিলেন, ঠিক আছে। এটা দাগাবা। তার জন্ম সালটা মনে রাখবা 1899, ঠিক আছে। তার পিতার নামটা মনে রাখবা, ঠিক আছে। তার মৃত্যু সালটা মনে রাখবা, তিনি কিভাবে মৃত্যুবরণ করছে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে মনে রাখবা। যেমন এখানে তার রচিত গ্রন্থ, তার রচিত গ্রন্থগুলো দেখো, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা মাল। এভাবে তোমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবা যাতে তোমরা পরীক্ষাতে আসলে আনসার করতে পারো, লেখক পরিচিতিতে পড়বা। তো দেখো বাকি লেখক পরিচিতিটা পড়ার পর আমি একটু আগে যে কথাটা বলছিলাম গল্পের ক্ষেত্রে, তারপরে সরাসরি পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়ে নেবা। যেমন সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে। দেখো প্রথম লাইনে কিন্তু একটা এমসিকিউ তোমার আসতেছে পরীক্ষাতে, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা।
এটা একটু মাথায় রাখবা। আর এটা পড়লেই তুমি কবিতাটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তবে কথা হচ্ছে যে কবিতা যদি তুমি ভালো করে পরীক্ষাতে আনসার করতে চাও, সৃজনশীল আনসার করতে চাও, এমসিকিউ আনসার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে বলবো কবিতাটা লাইন টু লাইন বুঝবা, লাইন টু লাইন কবিতাটা বোঝার চেষ্টা করবা যাতে তোমরা পরীক্ষাতে আনসার করতে পারো। যেমন সেই দিন এই মার স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিব স্বপ্ন সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজবে না শিশির জলে নরম গন্ধের রেবে, লক্ষ্মী বাচ্চা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তোরে সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে, চারদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব পাশে, পৃথিবী এসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরীয় ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। যেমন এটা তুমি বুঝে বুঝে পড়বা। যেমন এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজবে না শিশির জলে, তো পরীক্ষাতে থাকতে পারে যে এই সেই দিন এই মাঠ গল্পে কোন ফুলের কথা বলা হয়েছে। এখানে থাকতে পারে জবা ফুল, গোলাপ ফুল, ঠিক আছে, তারপরে হচ্ছে গাঁদা ফুল, চালতা ফুল। তো তোমাকে অবশ্যই চালতা ফুল দাগাতে হবে। তো তার মানে কি বুঝে বুঝে পড়তে হবে। আর একটা সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের জন্য আমি ফ্রিতে ইউটিউবে কিন্তু এই 6টা গল্প এবং 6টা কবিতা নিয়ে এক একটার জন্য আলাদা আলাদা ক্লাস ইউটিউবে আপলোড করবো, যেখানে লাইন টু লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। অলরেডি কিন্তু ভাইয়া তোমাদেরকে কোপোতা কোন লাইন টু লাইন বুঝিয়ে দিয়েছে, একটা কবিতা আমি আপলোড করেছি, ক্লাস একটা আপলোড করেছি। বাকিগুলো ইনশাল্লাহ প্রত্যেকটাই তোমরা একের পর এক পাবে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আশা করি বুঝতে পারছো। এখানে কিছু বুঝতে এখানে অবশ্যই শব্দের অর্থগুলো দেখবা, এভাবে যদি পড়ো ইনশাল্লাহ কবিতা গল্প সবকিছু তুমি পরীক্ষাতে কমন পাবে। তো মূল কথা হচ্ছে আমি যেগুলো বলছি এইগুলো শুধু পড়ো, আর কিচ্ছু লাগবে না। এগুলো ভালো করে পড়ো, এগুলো পড়া শেষ হলে পরে একটু এমসিকিউর জন্য প্রিপারেশন নেবা। ইনশাল্লাহ তোমার এ প্লাস আর কেউ ঠেকাতে পারবে না, তুমি অবশ্যই এ প্লাস পাবে বাংলা প্রথম পত্রে, অর্থাৎ 80-র উপর তোমার নাম্বার থাকবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কথা আর বাড়াতে চাচ্ছি না। তারপরে তোমরা আমাদের যে সাজেশনটি বের হয়েছে সব থেকে মজার বিষয়, সকল সাবজেক্ট তুমি পাচ্ছ একসাথে মাত্র 210 টাকায় পাচ্ছ সকল সাবজেক্ট, ঠিক আছে, খুবই কম টাকা। এক একটা সাবজেক্ট তোমার 20 টাকার থেকেও কম পড়েছে। তো যদি নিতে চাও তাহলে যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।